কম্পনে দেশে বড় ভূমিকম্পের ইঙ্গিত, বিপর্যয়ের মুখে পড়বে ঢাকা। ভূমিকম্পের আগে সতর্কতা অ্যাপ চালুর চিন্তা করছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে আসনের জন্য কারোর সঙ্গে সমঝোতা করবে না এনসিপি, দাবি নাহিদ ইসলামের। বাংলাদেশের পর এবার মিয়ানমার উপকূলে 5.3 মাত্রার ভূমিকম্প। এবং আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি20তে ডাক পেলেন মোস্তাফিজুর রহমান। দুপুর 3টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। দুই দিনের ব্যবধানে ঢাকা ও এর আশপাশ এলাকায় 4বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের মধ্যে 3টির উৎপত্তি স্থলে ছিল নরসিংদী এবং একটি ঢাকা। গেল শুক্রবারের ভূমিকম্পে শিশুসহ অন্তত 10 জন নিহত, কয়েকশো জন আহত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে ঢাকার 35% ভবনেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা সতর্ক করে বলেছেন, সাম্প্রতিক কম্পন বড় ভূমিকম্পের ইঙ্গিত দিতে পারে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। শুক্রবার সকাল 10:38। ছুটির দিনে আরামঘেরা পরিবেশ মুহূর্তেই ভেঙে দেয় এক শক্তিশালী ভূকম্পন। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.7। তবে উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী হওয়ায় কম্পন সারা দেশেই তীব্রভাবে অনুভূত হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে উৎপত্তি হওয়া এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে শিশুসহ অন্তত 10 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে কয়েকশো। ঢাকা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে বহু ভবনে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, গেল 1 বছরে আশপাশে অর্ধশতাধিক ভূমিকম্প ও সাম্প্রতিক ছোট মাঝারি কম্পন বড় মাত্রার ভূমিকম্পের আগাম সংকেত। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বিশেষত সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম থেকে মিয়ানমার ও ভারতের মণিপুর, মিজোরাম পর্যন্ত বিস্তৃত প্লেট সীমানা দীর্ঘদিন ধরে লকড হয়ে আছে। শত বছরের সঞ্চিত শক্তি যে কোনো সময় 8 থেকে 9 মাত্রার মহাভূমিকম্প ডেকে আনতে পারে। বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারীর মতে, ঢাকার প্রায় 35% ভবন বড় ভূমিকম্পে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। শহরের 21 লাখ ভবনের অনেকগুলোই নির্মিত হয়েছে বিল্ডিং কোড উপেক্ষা করে। 7 মাত্রার ভূমিকম্প ঢাকার 100 কিলোমিটারের মধ্যে হলে 2 থেকে 3 লাখ মানুষের হতাহতের আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর গ্যাস বিদ্যুতের অপরিকল্পিত লাইন পরিস্থিতি পুরো বিষয়টিকে আরো ভয়াবহ করে তুলতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিল্লুর রহমানের মতে, বড় ভূমিকম্প হলে লাখো মানুষ বাস্তুহারা হবে। দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় অনিবার্য। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মনে করছেন, ঝুঁকি মোকাবেলায় এখনই জনগণের প্রশিক্ষণ বাড়ানো, ভবন কাঠামো পরীক্ষা এবং জরুরি উদ্ধার সক্ষমতা উন্নত করা জরুরি। এদিকে শুক্রবারের প্রধান ভূমিকম্পের পরদিন সন্ধ্যায় 3টি আফটার শক অনুভূত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আফটার শকের এই ধারাবাহিকতা সামনে আরো বড় ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে। তাই দেশের সবচেয়ে বড় বিপর্যয় ঠেকাতে প্রস্তুতি ও সচেতনতা বাড়ানো এখন জরুরি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার রায়হান আহমেদ। রায়হান, স্বাগত আপনাকে। ধন্যবাদ। রিপোর্টের উপর ভিত্তি করে আপনার কাছে জানতে চাই যে সাম্প্রতিক ছোট বড় মাঝারি কম্পনগুলো কি বড় কোনো বিপদের আগাম সংকেত, কি মনে হয় আপনার? জি, আপনি দেখছেন যে বিগত বিশেষ করে গত প্রায় 38 ঘন্টার মধ্যে 4টি ভূমিকম্প হয়ে গেল এবং এর মধ্যে একটি 5.7 মাত্রার ভূমিকম্প, যেটি বিশেষজ্ঞরা বলছেন এটি স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প এবং এতে বাংলাদেশে বিগত যে ভূমিকম্পগুলো হয়েছে সেগুলোতে আগে কখনো এত বেশি মানুষ মারা যায়নি, অর্থাৎ 1 থেকে 2 জন হয়তো তারা লাফ দিতে গিয়ে মারা গিয়েছেন। তবে এই ভূমিকম্পতে আসলে সরাসরি ভবন ধসে পড়ার কারণে প্রায় 10 জন মানুষ মারা গিয়েছেন, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, এবং হতাহত হয়েছেন হাজারেরও বেশি।
তো আসলে এই যে ছোট ছোট ভূমিকম্পগুলো, এগুলো বড় ভূমিকম্পের একটি পূর্বাভাস। 2016 সাল থেকে বাংলাদেশের ভূতত্ত্ববিদ যারা রয়েছেন এবং ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট যারা রয়েছেন, তারাই আবার দিয়ে আসছেন যে বাংলাদেশে বড় বড় ভূমিকম্প হতে পারে। একটি বিষয় হচ্ছে ভৌগোলিকভাবে বাংলাদেশ হচ্ছে ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যে আমরা বসবাস করছি, এবং বাংলাদেশ যতগুলো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয় প্রতি বছর, আমরা যদি দেখি ঘূর্ণিঝড় বা সাগরে একটি সিস্টেম যখন ক্রিয়েট হয়, আমরা ঘূর্ণিঝড়ের অবস্থান সম্পর্কে আমরা জানতে পারি যে কখন ঘূর্ণিঝড়টা হবে, বা আমরা যদি বাংলাদেশে এক্সট্রিম হিট ওয়েভ আসে আমরা জানতে পারি যে কখন খুব বেশি গরম হবে। বাট ভূমিকম্পের বিষয়ে আসলে আমরা ফরকাস্ট করতে পারি না, যার কারণে হচ্ছে যে আমরা আসলে বাংলাদেশটাই হচ্ছে ভূমিকম্প প্রবণ একটি এরিয়া। যার আরেকটি বিষয় হলো যে বাংলাদেশের ভূমিকম্পের যে বিষয়টা, সেটা যেহেতু আমরা হচ্ছে ফরকাস্ট করতে পারি না, এটা হচ্ছে 16 সাল থেকেই বিশেষজ্ঞরা বলে আছেন যে যে কোনো সময়ে ভূমিকম্প হতে পারে। তো ভূমিকম্প হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে যে এই যে ছোট ছোট ভূমিকম্পগুলো হচ্ছে, সেটি বড় ভূমিকম্পের অবশ্যই একটি মাত্রা, এবং বিশেষ করে আবহাওয়া দপ্তরের যে তথ্য রয়েছে যে গত 2 বছরে, বিশেষ করে 2024 সালের জানুয়ারি থেকে 25 সালের নভেম্বরের 24 তারিখ পর্যন্ত প্রায় 25টিরও বেশি ভূমিকম্প হয়েছে দেশের অভ্যন্তরে। তবে এর মধ্যে বাংলাদেশের মধ্যে, ঢাকার মধ্যে বাংলাদেশের উৎপত্তি ছিল প্রায় 19টি ভূমিকম্প, এবং এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল নরসিংদীটা। এবং এর আগে গত বছর 2024 সালের মার্চে একটি ভূমিকম্প ছিল, সেটি ছিল 4.2 মাত্রার। এর পরবর্তীতে আসলে এত বড় ভূমিকম্প হয়নি বাংলাদেশে, যেটি গত পরশু আমরা দেখতে পেয়েছি শুক্রবারে। এবং এই ভূমিকম্পগুলো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভূতত্ত্ববিদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন যে এটা আসলে এই যে ভূমিকম্পটি হলো, এটিও একটি ফোরশক হতে পারে, অর্থাৎ ভূমিকম্পের 3টি মাত্রা রয়েছে। যখন একটি ভূমিকম্প সংঘটিত হয় তখন সেটাকে আমরা মেইন শক বলি, আবার এর আগে যে ছোট ছোট ভূমিকম্পগুলো হয় সেটাকে আমরা ফোরশক বলি, এবং এর পরবর্তীতে যেটা হয় সেটা আফটার শক বলি। যেমন নরসিংদীর যে ভূমিকম্পটি হলো, সেটি হওয়ার পর আমরা গতকালকে দেখেছি একদিনে 3টি ভূমিকম্প হয়েছে, এবং সেটিকে আমরা আফটার শক বলেছি। আবার নরসিংদীতে যেটা হয়েছে 5.7 মাত্রার, এই ভূমিকম্পটা আমরা ফোরশক বলতে পারি, কারণ এর পরবর্তীতে আরো বড় বড় ভূমিকম্পের একটি সম্ভাবনা বাংলাদেশে রয়েছে, যেহেতু বাংলাদেশ ভৌগোলিকভাবে হচ্ছে ভূমিকম্প প্রবণ, এবং বাংলাদেশের সীমান্তে 3টি টেকটনিক প্লেট রয়েছে। এই প্লেটগুলো আসলে বাংলাদেশ, মায়ানমার এবং ভারতের সঙ্গে জড়িত। তো এই প্লেটগুলো এতদিন আসলে একটা লক ছিল। তো এই 5.7 মাত্রার যে ভূমিকম্পটি হলো নরসিংদীতে, এটা হওয়ার পরে ভূমিকম্পের আসলে শক্তিটা, লকটা আসলে খুলে গেছে, যার ফলে হচ্ছে এতদিন যে শক্তি তারা জমিয়ে রেখেছিল, যার ফলে হচ্ছে যে এখন সেগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে। তার মানে বিশেষজ্ঞদের দাবি হচ্ছে এখন সামনে আগামী 5 মাস পর, 6 মাস পর, 1 বছর, 2 বছর কিংবা 10 থেকে 15 বছরের মধ্যে আমরা আরো একটি ভূমিকম্প দেখব, এবং সেটি হবে অবশ্যই 6 থেকে 6.5 মাত্রার। আর সেটি যদি হয় তাহলে সেক্ষেত্রে তো বাংলাদেশের আবহাওয়াবিদ থেকে শুরু করে যারা ভূতত্ত্ববিদ রয়েছেন, তারা বলছেন যে বাংলাদেশ আসলে একটি ভয়াবহ হতাহতের সংখ্যা করতে পারে, এবং বিশেষজ্ঞদের ধারণা প্রায় 1 থেকে 10 লক্ষ মানুষ হতাহতের ঘটনা ঘটতে পারে। আচ্ছা, ঢাকার যে ভবনগত অবকাঠামো এবং অপরিকল্পিত নগরায়নজনিত যে সমস্যা, এসব সমস্যার কারণে বড় কোনো ভূমিকম্প হলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কতটা ভয়াবহ হতে পারে, এবং এর জন্য আমরা কতটা প্রস্তুত? জি, ঢাকায় যদি ভূমিকম্প হয়ে থাকে আসলে সেটি তো অবশ্যই ভয়াবহ হবে। আমরা যদি একটি বিষয় বলি রাখি যে ঢাকায় প্রায় 2.5 কোটি মানুষের বসবাস, যেখানে আমরা সর্বোচ্চ বসবাস করতে পারবো সর্বোচ্চ 50 লক্ষের মতো মানুষ, সেখানে আমরা বসবাস করছি 2.5 লাখ। সেক্ষেত্রে শুধু ভূমিকম্প নয়, যে কোনো দুর্যোগে আসলে আমাদের জন্য, ঢাকা শহরের মানুষের জন্য খুবই ক্ষতিকর। তো আমেরিকার একটি রিসার্চ অর্গানাইজেশন রয়েছে, এবং তারা এবং আমাদের দুর্যোগ অধিদপ্তর সহ একটি আর্টিকেল তারা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যদি বড় ধরনের কোনো ভূমিকম্প হয়, অর্থাৎ 6 মাত্রারও বেশি, 15 থেকে 20 সেকেন্ড ধরে যদি কোনো ভূমিকম্প হয়, সেটির কারণে সম্ভাব্য তারা খরচ দিয়ে গেছেন $344 বিলিয়ন, অর্থাৎ $344 বিলিয়ন ক্ষয়ক্ষতি হতে পারে। এবং সেটি শুধু যে বিল্ডিংগুলো ভেঙে যাবে এর কারণেই নয়, আমাদের মানুষের যে ক্ষয়ক্ষতি, ধন সম্পদ সহ। এবং এটিকে তারা বলছেন যে আমাদের এই $344 বিলিয়ন হচ্ছে আমাদের জিডিপির প্রায় 74%। আর আমরা যদি এই ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে, যদি আমাদের যে অবকাঠামো রয়েছে, যে ভবন রয়েছে, এই অবকাঠামো ভবনকে আমরা রেজিলিয়েন্স যদি করতে চাই, সেক্ষেত্রে আমাদের খরচ হবে $356 বিলিয়ন। অর্থাৎ আমাদের যে ক্ষয়ক্ষতি হবে এটা থেকে বাঁচতে আমরা যদি যে সুরক্ষা নিতে চাই, সেক্ষেত্রে আরো বেশি খরচ করতে হবে। এটি হচ্ছে শুধু আমাদের ধন সম্পদগত বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে কালকে আমরা দেখেছিলাম যে ফায়ার সার্ভিসের যে প্রধান নির্বাহী, তিনি বলেছেন যে বাংলাদেশে প্রায় যদি 6 থেকে 6.5 বা 7 মাত্রা যদি ভূমিকম্প হয়, সেক্ষেত্রে আমাদের প্রায় 1 থেকে 5 লক্ষ মানুষ আসলে হতাহতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শুধু ঢাকার যদি 100 কিলোমিটারের মধ্যে যদি কোনো ভূমিকম্প হয়ে থাকে, তো বলা যাচ্ছে যে আসলে ভূমিকম্প হলে ঢাকার আসলে এমন কিছু ঘটতে পারে যেটা আমরা আসলে কল্পনা করতে পারছি না। আর প্রস্তুতির কথা যদি বলি, আসলে আমাদের ভূমিকম্পের যে নরসিংদী যেটা হলো, সেটা হওয়ার পর থেকে আমরা বেশ কয়েকজন
বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি। এর মধ্যে নগর পরিকল্পনাবিদ ছিলেন, ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট ছিলেন, পরিবেশবিদ ছিলেন। তারা বলছেন যে আসলে বাংলাদেশের ঢাকার যে বর্তমান পরিস্থিতি, এটি তো বসবাসের অযোগ্য, তারা বিভিন্ন দিন থেকে বলে আসছেন। তো ঢাকা শহরে প্রায় তারা বলেছেন যে ঢাকা শহরে যদি ভূমিকম্প হয় সেক্ষেত্রে 35% বিল্ডিং আসলে ঢলে পড়তে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ভূমিকম্প হলে বা যে কোনো দুর্যোগ হলে আমাদের যে এরপর যে প্রতিক্রিয়াগুলো হয় সেগুলোর জন্য ঢাকা শহর আমরা প্রস্তুত থাকি। আমাদের ফায়ার সার্ভিস রয়েছে, আমাদের স্বেচ্ছাসেবক রয়েছে এবং জেলা উপজেলা সহ ঢাকা শহর প্রত্যেকটি জায়গায় আমাদের সেনাবাহিনী রয়েছে। এই প্রস্তুতিগুলো আমাদের রয়েছে, কিন্তু এর আগ মুহূর্তে আমাদের যে প্রস্তুতিগুলো থাকা দরকার, অর্থাৎ আমাদের যে বিশেষজ্ঞরা যে ফরকাস্ট করছেন যে ঢাকা শহরে 6 থেকে 6.5 মাত্রা ভূমিকম্প হবে এবং সেটি যেহেতু পূর্বাভাস ঠিক 1 দিন বা 2 দিন আগে দেওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে হচ্ছে যখন এই 6 মাত্রার কিংবা 7 মাত্রার ভূমিকম্প হবে তখন এই যে আগে থেকে যে প্রস্তুতিগুলো নেওয়া, ঢাকা শহরকে ডিসেন্ট্রালাইজেশন করা, এখান থেকে মানুষ কমানো, এখান থেকে গুরুত্বপূর্ণ ভবনগুলো কমানো, অর্থাৎ বিল্ডিং কোড মেনে যে বিল্ডিং নির্মাণ বিধিমালা মেনে যে বিল্ডিং নির্মাণ করা, সেগুলো আসলে আমাদের নেই। তো বলা যায় যে প্রস্তুতি আসলে আমাদের দুইটা প্রস্তুতি, যদি দুইটা পেজ হিসাব করে যে ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি এবং পরের প্রস্তুতি আমাদের আসলে সম্ভাব্য নিয়ে রাখছি, বাট পূর্ব যে প্রস্তুতিগুলো সেগুলো আমাদের নেই বললেই চলে। সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকে কি পদক্ষেপ নেওয়া উচিত জরুরি? জি, আসলে আমরা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে ঢাকা শহরের পরিবেশ উপদেষ্টা কিছুদিন যেদিন ভূমিকম্প হয়েছে শুক্রবার দুপুরে তিনি একটি প্রোগ্রামে বলেছেন যে ঢাকা শহরের বিগত 20 থেকে 30 বছরে যে বিল্ডিংগুলো হয়েছে এদের প্রায় 90% বিল্ডিং হচ্ছে ইমারত নির্মাণ যে বিধিমালা রয়েছে বাংলাদেশের রাজুকের, সেগুলো তারা মানেননি। অর্থাৎ এগুলো না মেনে কিন্তু বিল্ডিংগুলো হয়েছে এবং অনেকগুলো জলাধার দেখেছি আমরা, সেই জলাধারগুলো ভরাট করে বিল্ডিং তৈরি করা হয়েছে এবং উঁচু উঁচু বিল্ডিং তৈরি করা হয়েছে। যে ভবনগুলো উঠতে পারবে সর্বোচ্চ 5 তলা, সেগুলোকে 12-15 থেকে 20 তলা পর্যন্ত করা হয়েছে এবং এরকম অসংখ্য ভবন ঢাকা শহরে রয়েছে। তো যার কারণে হচ্ছে যে আসলে এই ভবনগুলোর যে বেড়ে ওঠা এবং ইমারত নির্মাণ বিধিমালা না মানা, যার কারণে হচ্ছে আমাদের ক্ষতির সম্মুখীন সবচেয়ে বেশি হবে। এখন তাদের যে প্রস্তুতি সেটি হচ্ছে, এখন যেহেতু আমাদের ঢাকা শহরের 2.5 কোটি মানুষের বসবাস এবং যে বিল্ডিংগুলো রয়েছে সেক্ষেত্রে তারা 3টি বিভিন্ন চিহ্ন দিয়ে তারা আসলে প্রস্তুতি নিতে বলেছেন। বিশেষ করে বুয়েটের বিশেষজ্ঞ সহ এবং নগর পরিকল্পনাবিদ যারা রয়েছেন তারা জানিয়েছেন যে সিটি কর্পোরেশনের মাধ্যমে আমাদের অধিক ঝুঁকিপূর্ণ যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলোকে আমরা লাল চিহ্ন দিয়ে রাখতে পারি, আবার যেগুলো একটু কিছু অনেকটা কম ঝুঁকিপূর্ণ সেগুলোকে আমরা হলুদ চিহ্ন দিয়ে রাখতে পারি, আবার যেগুলো একদম ঝুঁকিপূর্ণ না, যেগুলো ভূমিকম্প সহনশীল, সেগুলোকে আমরা সবুজ চিহ্ন দিয়ে রাখতে পারি। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে যদি প্রস্তুতির ক্ষেত্রে যদি আরো বলা যায় সেক্ষেত্রে হলো আমাদের ঢাকা শহরে যে মানুষগুলো রয়েছে বিশেষ করে সবাইকে ভূমিকম্পের সময় আসলে উদ্বিগ্ন না হয়ে আমাদের প্রশিক্ষণ নেওয়াটা অনেক বেশি জরুরি। তো যদি আমরা সেই প্রশিক্ষণ নিতে পারি এবং আমাদের ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করতে পারি এবং যে ভবনগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলোকে যদি আমরা স্থাপত্যবিদ যারা রয়েছেন তারা যে পরামর্শ দিয়েছেন এবং বিল্ডিং কোড মেনে যদি আমরা সেগুলোকে প্রতিস্থাপন করতে পারি তাহলে হয়তো বা আমরা কিছুটা আগা প্রস্তুতি নিয়ে রাখতে পারি। আচ্ছা, বড় কোনো ভূমিকম্প হলে একজন সচেতন নাগরিক হিসেবে প্রথম 30 সেকেন্ড আমরা কিভাবে আমাদের জীবন বাঁচাতে পারি, আপনার সাজেশন চাচ্ছি। জি, বড় ভূমিকম্প হলে আসলে প্রাকৃতিক দুর্যোগগুলোর আসলে খুব বেশি যখন মানুষ হয় সাধারণত মানুষের ইমোশন বা আবেগ তখন ভয়ে অনেক বেশি উদ্বিগ্নতা কাজ করে মানুষের মধ্যে, মানুষ আসলে কেউই কন্ট্রোল করতে পারে না এবং আমরা সবাই এর শিকার। তো সেক্ষেত্রে তারপরে হচ্ছে যারা রেজিলিয়েন্স বিশেষজ্ঞ এবং বড় বড় দুর্যোগ প্রস্তুতি বিশেষজ্ঞ তারা বলেছেন যে আসলে প্রথম 30 সেকেন্ডকে আমাদেরকে আতঙ্কিত না হয়ে আমাদেরকে বাচ্চাদেরকে আগলে রাখতে হবে এবং আমাদের এক্ষেত্রে তারা 3টি অফিসের কথা বলেছেন। আমরা যদি বাসায় থাকি, বাসার মধ্যে হচ্ছে আমাদের যদি কোনো কাঠের টেবিল থাকে বা হচ্ছে সোফা থাকে, খাটের নিচে আমরা অবস্থান করতে পারি যেন আমাদের মাথাটাকে আমরা সেফ রাখতে পারি। এক্ষেত্রে তারা যেটি একদমই করা যাবে না, তারা বললো যে আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি কিংবা হুড়াহুড়ি করা যাবে না। অর্থাৎ আপনি যখন সিঁড়ি দিয়ে নামবেন তখন দেখা যায় কোনো দেয়াল বা হচ্ছে বিল্ডিং এর শেলফ ভেঙে পড়বে আপনার মাথার উপরে, সেক্ষেত্রে হচ্ছে যে কাজটি করতে হবে 30 সেকেন্ডের মধ্যে আমরা অবশ্যই বাসার কাঠের টেবিল কিংবা সোফার নিচ অথবা কোনো খাটের নিচে আমরা অবস্থান করতে পারি। আর যদি আপনি কোনো অফিসে থাকেন সেক্ষেত্রেও একই অবস্থা থাকবে। আপনি যদি কোনো শপিং মলে থাকেন, শপিং মলে হচ্ছে আমরা কোনো হুড়াহুড়ি বা লিফটে না উঠি, আমরা যেখানে আছি আমরা সেখানে অবস্থান করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে ভূমিকম্পের সংঘটিত যখন হয় তখন যদি আপনি কোনো গাড়িতে থাকেন সেখানে গাড়ি কোনো ফ্লাইওভার থেকে সরে গিয়ে আমরা এমন একটি খোলা আকাশের নিচে থাকা আর গাড়ি থেকে বের না হওয়া, গাড়ির মধ্যে অবস্থান করা, এই প্রথম 30 সেকেন্ডে আসলে এই প্রস্তুতিগুলো নেওয়াই সবচেয়ে বেশি জরুরি। ধন্যবাদ রায়হান আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম রায়হান আমাদের সহকর্মী জাগো নিউজের রিপোর্টার রায়হান আহমেদের সঙ্গে। এবারে চলে যাব অন্যান্য সংবাদে।
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভূমিকম্পের আগে দেশের সতর্কতার জন্য কোনো কিছু নেই। অনেক দেশে ভূমিকম্প বিষয়ক অ্যাপ আছে, সরকার চিন্তা ভাবনা করছে এমন একটা অ্যাপ চালু করা যায় কিনা। রোববার দুপুরে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দেশে সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্প নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভূমিকম্প নিয়ে সবাইকে একটু সতর্ক থাকতে হবে। ভূমিকম্পের বিষয়ে কোনো সতর্কতা অ্যাপ বাংলাদেশে নেই। কেউ কেউ বলছে 10 সেকেন্ড আগে সতর্ক দেয়। অনেক দেশে এমন অ্যাপ আছে, এমন একটি অ্যাপ চালু করা যায় কিনা তা নিয়ে ভাবছে সরকার বলেও জানান তিনি। পাশাপাশি বাড়িঘর তৈরি করার সময় বিল্ডিং কোড সবাইকে মেনে চলার জন্য আহ্বান জানান তিনি। গুম খুন সহ মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল 10টার দিকে তাদেরকে বাংলাদেশ জেলের প্রিজন ভ্যানে করে রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। রোববার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি ও আদেশ দেবেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। গুম খুন সহ মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিষয় শুনানির জন্য আজ দিন ধার্য করা হয়েছে। নির্ধারিত দিনে মামলার যেসব আসামি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন তাদেরকে আজ হাজির করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনের জন্য এনসিপি কারোর সঙ্গে সমঝোতা করবে না বলে জানালেন দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এককভাবে 300 আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছে। এনসিপি নিজেদের রাজনীতি নিয়ে জনগণের কাছে যেতে চায়। রোববার সকালে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আহ্বান ছিল সবার প্রতি, সকলের প্রতি, যারা নতুন করে রাজনীতি করতে চায়, দেশ গড়তে চায়, একটি গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ, এবং যারা কখনো হয়তো ভাবেনি যে সংসদে যাবে, নির্বাচনে দাঁড়াবে, কিন্তু গণ অভ্যুত্থানের পরে যেহেতু সবাই নতুন করে স্বপ্ন দেখছে, আজকে হয়তো আমরা এখানে অনেকেই বসে থাকার কথা ছিল না, অনেকেরই রাজনীতি করতে আসার কথা ছিল না, কিন্তু আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি, রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হয়েছি। ফলে আমাদের কাছে মনে হয়েছে যে এই নির্বাচনে এরকম অনেক মানুষ রয়েছে যারা কখনো রাজনীতি বা নির্বাচনের কথা পূর্বে না ভাবলেও এবার তারা সম্ভাবনা দেখছেন, এবার তারা স্বপ্ন দেখছেন। আমরা তাদের স্বপ্নকে এবং সম্ভাবনাকে কাজে লাগাতে জাতীয় নাগরিক পার্টি তাদের সাথে কাজ করতে চাই, তাদের পাশে থাকতে চাই। একদিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছে কমনওয়েলথ, এমনটাই জানালেন ইসি সচিব আক্তার আহমেদ। রোববার সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠকে কথা জানান সংস্থাটির মহাসচিব শার্লি বচওয়ে। তবে ইসি এসব দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে বলে আশাবাদী তিনি। আইসিটিভির আওতায় প্রায় 10 লক্ষ দেশের ভিতরে অভ্যন্তরীণ ব্যবস্থায় যারা নিয়োজিত থাকেন তাদেরকে ভোটের সুবিধায় আওতায় আনা হচ্ছে, এটাও ওনারা আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা একটা ভালো সমাধানে যেতে পারবো। রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে, এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ, কিন্তু ওনারা আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। মহিলাদের অংশগ্রহণের বিষয়ে মহিলা ভোটারদের সংখ্যাগত হিসাবগুলো জেনেছেন এবং ওনারা বলেছেন যে এটা ভালো একটা উদ্যোগ। ভোটার লিস্ট আমরা যে সংশোধন করেছি, মৃত ভোটারদেরকে বাদ দেওয়া হচ্ছে, এটা শুনেও তারা আশাবাদ ব্যক্ত করতে বলেছেন যে এটা একটা ভালো কাজ হচ্ছে। তারপরে আমাদেরকে বলেছেন যে ক্রেডিবল ইনফরমেশন, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ, এই সমস্ত ব্যাপারে খানার একটা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যক্ষ নির্বাচনের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম।
শনিবার রাজধানীতে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর শিক্ষার্থীরা আতঙ্কিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। জবি উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম বলেন, রাজধানীতে বারবার ভূমিকম্প হওয়াতে শিক্ষার্থী সহ সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফলে রোববার ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। এটি শুধু একদিনের জন্য। তবে রোববার ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও যকসু নির্বাচনী কার্যক্রম চলমান থাকবে। সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে নোটিশ যাবে। উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। শিক্ষার্থীদের পরিবহন বন্ধ থাকবে, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের বাস যথারীতি চালু থাকবে। যকসু নির্বাচনের সব কার্যক্রমও পূর্ব নির্ধারিতভাবেই চলবে। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ যথাসময়ে ঘোষণা করবে। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। রোববার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কারিগরি ঝুঁকি বিবেচনায় আজ বিকেল ৫টার মধ্যে আবাসিক হল খালি করার নোটিশ জারি করা হয়। রোববার সকাল থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীদের লাগেজ নিয়ে হল ত্যাগ করতে দেখা গেছে। এ সময় তুহিন শিকদার নামে এক শিক্ষার্থী জানান, আকস্মিক নোটিশে অনেকে প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় না পেলেও আতঙ্কজনক পরিস্থিতির কারণে দ্রুতই হল ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। এদিকে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিভাগীয় শহরে ঢাবি নিজস্ব বাসের মাধ্যমে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন। সবকিছুই ওয়েল স্ট্রাকচার্ড না, এখানে অনেক ল্যাটেন্সি আছে। সো আমাদের সবারই বাসায় গিয়ে অ্যাটলিস্ট ৪-৫ দিন থেকে একটা সেফ টাইম স্পেস থাকা দরকার। তো আমরা সবাই 4-5 দিনের জন্য বাসায় যাচ্ছি। এটা এমন না যে কিছু হবে বা কোনো দুর্ঘটনা হবেই, কিন্তু একটা সেফ জোনে থাকার জন্য আমরা মূলত বাসায় যাচ্ছি। ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়া যায় না, বা কি হবে কত মাত্রা হতে পারে তারও কোনো ঠিক ঠিকানা নাই। তো সেই ক্ষেত্রে আবার এটা বলা যায় না, অবশ্যই সেফটির একটা ব্যাপার আছে। যেহেতু ঢাবির অধিকাংশ হলেই নিরাপদ না, সেফ না, আর বহুতল ভবন অবশ্যই ভূমিকম্প সময় সেফ না, যতই ভালো স্ট্রাকচার হোক। তো সেই ক্ষেত্রে বললে আবার বলা যায় হ্যাঁ এটা ভালো ডিসিশন। গতকালকে রাত 10টা সাড়ে 10টা দিয়ে আমরা নোটিশ পেয়েছি যে আমাদেরকে আজকে বিকাল 5টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে। এখানে আসলে দুই ধরনের শিক্ষার্থী আছে, যাদের হলে থেকে ঢাকায় কোনো কাজ আছে তারা হল ছাড়তে রাজি না বা এখনো ভাবনা চিন্তা করতেছে হল ছাড়বে কিনা। আর আমার মতো যাদের হচ্ছে ফার্স্ট ইয়ার, টিউশন নেই, ক্লাস পরীক্ষা বন্ধ, বন্ধুরাও চলে যাচ্ছে, তারা আসলে এখনই আমরা চলে যাচ্ছি আর কি। আমাদের এখানে থাকার আর কোনো মানে হয় না আর কি। বন্ধুরা ছাড়া ক্যাম্পাস পুরোটাই অপূর্ণ লাগে। শিক্ষার্থীরা প্রশাসনের যে সিদ্ধান্ত নিয়েছে বন্ধ হওয়ার সিদ্ধান্ত, এটা অবশ্যই সঠিক সিদ্ধান্ত আমি মনে করি। এটা ইতিবাচক, কারণ প্রথমে একটা ভূমিকম্প হলো, আর আমাদের ভবনগুলোর যে অবস্থা, সেই অবস্থাতে আসলে শান্তির মতো অথবা নিশ্চিন্তে হলগুলোতে অবস্থান করা যাচ্ছে না। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চট্টগ্রামের মিরসরাইয়ে চলছে আমন ধান কাটার উৎসব। এখন ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। উপজেলার 16টি ইউনিয়ন ও 2টি পৌরসভার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। এক বছরের ব্যবধানে আমন চাষ বেড়েছে 1900 হেক্টর। গেল বছর বন্যার কারণে অনেক কৃষক আমন আবাদ করতে পারেনি। চলতি বছর সেই ক্ষতি কিছুটা পুষিয়ে আবারও আমন চাষ শুরু করেছেন কৃষকেরা। উপজেলা কৃষি অফিস জানায়, 2023 সালে উপজেলার 16টি ইউনিয়ন ও 2টি পৌরসভায় 19,850 হেক্টর জমিতে আমন চাষ হয়েছিল। 2024 সালে অতীতের সব রেকর্ড ভেঙে চাষ কমে 1930 হেক্টর। ওই বছর আমন চাষ হয় 17,920 হেক্টর জমিতে। কৃষি অফিস বলছে, 2024 সালের আগস্ট মাসে মিরসরাইয়ে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়। তাতে 12,800 কৃষকের আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোপা আমন ক্ষতিগ্রস্ত হয়েছে 13,100 জন কৃষকের। তাই আমন চাষ কমে যায়। চলতি বছর কৃষি অফিসের বিভিন্ন প্রণোদনা ও সহযোগিতায় বন্যার ক্ষতি কিছুটা পুষিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছেন কৃষকেরা। মানিকগঞ্জে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটকের পর তার মুক্তি ও শাস্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদি জনতা ও আলেম ওলামারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলে একই সময় আবুল সরকারের ভক্তরা মানববন্ধনের আয়োজন করেন। এতে শহরের বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে বাউল ভক্তদের ওপর হামলা চালায় তৌহিদি জনতার একটি অংশ। এ ঘটনায় আহত হন অন্তত 3 জন বাউল ভক্ত। হামলার শিকার আরও কয়েকজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পাশাপাশি হামলার সময় তৌহিদি জনতার পক্ষের মাওলানা আব্দুল আলিম নামের এক মাদ্রাসা শিক্ষকও আহত হন।
দাঁড়াইছিলাম এক জায়গায় দাঁড়াইছিলাম আবার নিয়ে ভাই যেমনি পারছে ভাই এমনি বাইরে এসে গেল কত মাছ চাইছি ভাই আমাকে মারিস না ভাই 60 থেকে 70 জন এদিকে হুজুররাই কোনায় ছিল আমরা ওই জায়গায় দাঁড়ানো দেখে ওনারা সবাই দৌড়েছে আমাদের যে যেমনি পারছে মারধর করছে অনেকের পানিতে ফেলাই দিয়েছে চাকাচাকি করছে বাইরাবাড়ি করছে আমরা অনেক মাপ চাইছি গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার মিয়ানমার উপকূলে আঘাত হেনেছে 5.3 মাত্রার ভূমিকম্প। রোববার বাংলাদেশ সময় সকাল 10:39 আঘাত হানে এই ভূমিকম্প। মিয়ানমারের পাশাপাশি এই ভূমিকম্পটির প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায় ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের দাওয়ে শহর থেকে 267 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গেল শুক্রবার বাংলাদেশে আঘাত হানে 5.7 মাত্রার এক ভূমিকম্প। এতে অন্তত 10 জন প্রাণ হারান। এই ঘটনার পরদিনই শনিবার আরও 3বার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। এগুলো শনিবারের ভূমিকম্পের আফটার শক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবারে খেলার খবর। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ IL T20-তে ডাক পেলেন মোস্তাফিজুর রহমান। তাকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। প্রথমবারের মতো এই লিগে ডাক পেলেন তিনি। শনিবার তাকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করে দলটি। তবে মোস্তাফিজকে নেওয়া হয়েছে বদলি হিসেবে। ইংল্যান্ডের পেসার লুক উডের জায়গায় দল পান তিনি। এখানেও অবশ্য রয়েছে নাটকীয় ঘটনা। প্রায় মাসখানেক আগে উডকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। বদলি হিসেবে হায়দার আলীকে দলে নেওয়া হয়। তখন শঙ্কা তৈরি হয় মোস্তাফিজের খেলা নিয়ে। এবার তাকে দলে রাখা হয়েছে GM রিতেশের বদলি হিসেবে। আগামী 2 ডিসেম্বর থেকে শুরু হবে এই ফ্র্যাঞ্চাইজি লিগের আসর। এর আগে IL T20-তে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। মুম্বাই এমিরেটসের হয়ে খেলবেন সাকিব, আর তাসকিন শারজা ওয়ারিয়ার্সের হয়ে মাঠে নামবেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ছোট মাঝারি কম্পনে দেশে বড় ভূমিকম্পের ইঙ্গিত, বিপর্যয়ের মুখে পড়বে ঢাকা। ভূমিকম্পের আগে সতর্কতা অ্যাপ চালুর চিন্তা করছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন আসনের জন্য কারোর সঙ্গে সমঝোতা করবে না এনসিপি, দাবি নাহিদ ইসলামের। বাংলাদেশের পর এবার মিয়ানমার উপকূলে 5.3 মাত্রার ভূমিকম্প। এবং আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ IL T20-তে ডাক পেলেন মোস্তাফিজুর রহমান। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।